ওম ক্লীং চালিকায় নমঃ। महाकालीं सह चामुण्डाय नमः। छोटी ओ छोटी কেন বারবার আসছো রাঙ্গা কাকিমা? কি বলবে? কি কষ্ট তোমার? মনে রাখবার কারণ আছে। ওটার পেটে বাচ্চা ছিল। হিস্ট্রিভার্স কলকাতার বিশেষ নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প রাঙা কাকিমা। তারাদাস বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 15 অক্টোবর 1947 এবং মৃত্যু 18 জুলাই 2010। তিনি ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং সম্পাদক। তিনি কিংবদন্তি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র ছিলেন। তারাদাস বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি ছোট গল্প ও উপন্যাস লিখেছিলেন, যেমন কাল নিরবধি, সপ্তশীর আলো, কক্ষপথ ইত্যাদি। তার কাজল উপন্যাসটি তার বাবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিরচিত অপরাজিত সিকুয়েল ছিল। তারাদাস উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাথে সাথে কাজল লেখা শুরু করেছিলেন। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক উল্লেখযোগ্য অবদান ছিল তারানাথ তান্ত্রিক, যা ছিল এক তন্ত্র সাধকের অভিজ্ঞতার গল্প। তারানাথ তান্ত্রিক চরিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন এবং তারই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়। এই গল্পগুলো প্রকাশিত হয়েছিল দুটি বইয়ে, তারানাথ তান্ত্রিক এবং অলাদ চক্র। নমস্কার, আমি সাম্য এবং শুরু হচ্ছে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প রাঙা কাকিমা। কবি কালিদাস বলে গেছেন, আকাশে মেঘ করে এলে মানুষের চিত্ত আকুল হয়ে ওঠে। না, আমি কবি নই, তবে আকাশে মেঘ ঘনিয়ে এলে আমার তারানাথের কাছে যেতে ইচ্ছে করে বটে। বর্ষার দিনে মুড়ি আর গরম গরম তেলে ভাজার মতো তারানাথের গল্প একটা আবশ্যিক ব্যাপার। আজ ছুটির দিনটা সকাল থেকেই মনে হচ্ছিল বৃষ্টি হবে। আকাশ ঘোলা, রোদ্দুরেরও তেমন তেজ নেই। দুপুরের পরে কালো মেঘে চারিদিক অন্ধকার হয়ে এলো। এমন সময়ে বাড়িতে বসে থাকার কোনো মানেই হয় না। বিশেষ করে কলকাতার বৃষ্টি মোটে একটা উপভোগের জিনিস নয়। আলনা থেকে একটা শার্ট টেনে নিয়ে গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম বৃষ্টি এসে পড়ার আগে হয়তো তারানাথের বাড়িতে পৌঁছাতে পারবো না, কিন্তু মটলেনের মুখে পৌঁছে দেখলাম তখনও মেঘ আকাশে থমকে আছে। গলির মোড়ে সিগারেটের দোকান থেকে তারানাথের জন্য এক প্যাকেট পাসিং শো নিচ্ছি, এমন সময় পেছন থেকে কে বলে উঠল, এই যে তুমিও এসে পড়েছো দেখছি। তাকিয়ে দেখি আমার বন্ধু কিশোরী। সে একগাল হেসে বলল, যাই বলো ভাই, লোকটা কিন্তু একটা দারুণ গল্প বলার কায়দা আছে। আমি বললাম, তুমি তো তারানাথের গল্প বিশ্বাসই করো না, তাহলে আসো কেন? কে বললো বিশ্বাস করি না? গল্পের মধ্যে কেবল ব্যাগরা দাও, আজে বাজে প্রশ্ন করো। আরে ওসব তো তারানাথকে উস্কে দেওয়ার জন্য একটু বলি। একটু চটে গেলে ওর ভালো ভালো গল্পগুলো বেরিয়ে আসে না। চলো চলো, আর দেরি নয়। ওই দেখো আবার জল চলে আসলো বলে। প্রায় দৌড়ে তারানাথের বাড়িতে ঢোকবার সঙ্গে সঙ্গেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। সারাদিনের গুমট ভাবটা কাটিয়ে এলোমেলো ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। বসবার ঘরে ঢুকে দেখি
তারানাথ আমাদের দিকে পিছন ফিরে জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। কলকাতার কলি, সেদিকে অবশ্য দেখবার কিছুই নেই। হাত তিনেক তফাতেই ঠেলে উঠেছে পাশের বাড়ির দেওয়াল। তবু তারানাথ দেখলাম বিভোর হয়ে বাইরে তাকিয়ে রয়েছে। আমাদের পায়ের শব্দে সে পিছন ফিরে বলল, এই যে তোমরা, এসো এসো বসো, ভাবছিলাম তোমরা হয়তো এসে পড়বে। সবাই মিলে সে নড়বড়ে তক্তা বসে বসলাম। কিশোরী আমরা হাত থেকে নিয়ে সিগারেটের প্যাকেট তারানাথের সামনে রাখল। অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরিয়ে তারানাথ বলল, খুব ছোটবেলাকার কথা মনে পড়ছিল জানো। এরকমই মেঘ করে এলে গ্রামের সব ছেলে মেয়ে মিলে দৌড়াতাম আম বাগানে। ঝড়ের প্রথম ঝাপটা আসার সঙ্গে সঙ্গেই ধরাম ধরাম করে আম পড়তে শুরু করত। আম কুড়োতে কুড়োতে আসতো বৃষ্টি। 1 ডজন আম নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখতাম। এই আজকের মতোই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তো। সোদা মাটির গন্ধ উঠত চারিদিক থেকে। বৃষ্টি থামলে বাড়ি গিয়ে তেল নুন দিয়ে কাঁচা আম সাজিয়ে খাওয়া। শুধু কাঁচা আম, তাই যেন কি মধুর লাগতো। না, সেসব দিন আর ফিরে আসবে না। কিশোরী দেখল তারানাথের কবিত্বের চোটে যে গল্পের জন্য আসা, সেটাই বুঝি মারা যায়। সে বলল, আপনার পুরনো অভিজ্ঞতা থেকে আজকে একটা গল্প বলুন না। বলবো বলবো, তার আগে একটু চা হোক। তারানাথ উঠে ভেতরে গিয়ে চায়ের কথা বলে এলো। তারপর তক্তা বসে জমিয়ে বসে বলল, কলকাতায় বর্ষার রূপ তোমরা দেখতে পাও না। আমরা গ্রামের ছেলে বুঝলে। খাল বিল ভাসিয়ে এক নাগারে 3-4 দিন বাদলা হওয়ার পর কখনো গামছা দিয়ে কই মাছ ধরতে বেরিয়েছো? আমরা যেতাম। তারপর বাড়ি ফিরে 1 বাটি নুন নিয়ে বসে সারা গা থেকে চোখ ছাড়াতাম। মা এসে বকুনি দিতেন। আবার শিশু হয়ে মায়ের সে বকুনি খেতে ইচ্ছে করছে। জীবনে অনেক দুঃখ কষ্ট আছে বুঝলে, তবু মোটের ওপর জীবনটা বেশ ভালোই কেটেছে। যদি কোনোদিন সুযোগ পায় তাহলে আবার ফিরে আসবো পৃথিবীতে। আবার আম কুড়োতে যাব ঝড়ের দিনে, খেলা করব মার কোলে। সুখ দুঃখ সহ্য করতে করতে আবার বড় হয়ে উঠব। কিশোরী উসখুস করতে লাগলো। বাইরে ঝমঝম বৃষ্টি নেমেছে। ঘরের ভেতরে ঘন হয়ে উঠেছে ছায়া। মনে হচ্ছে যেন আমরা 3টে প্রাণী ছাড়া জগতে আর কেউ কোথাও নেই। এখন কি আর দার্শনিক তত্ত্বের আলোচনা ভালো লাগে? এই সময় ভেতর বাড়ি থেকে চা নিয়ে এলো তারানাথের মেয়ে চারি। চায়ে চুমুক দিয়ে তারানাথ বলল, তোমাদের গল্প চাই তাই তো? আচ্ছা, আজ একটা অদ্ভুত ঘটনা তোমাদের শোনাচ্ছি। আমারই পরিবারের একটি মেয়ের জীবনে ঘটেছিল। একদিনের ব্যাপার নয়, অনেক দিন ধরে একটু একটু করে ঘটেছে। পান খাবে? না, যাক, গল্পটা শোনো তবে। পাসিংশ ধরিয়ে তারানাথ গল্প বলতে শুরু করলো। তোমরা তো জানো আমি একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি। দুবেলা আমাদের বাড়িতে প্রায় 50 থালা ভাত পড়ত। আপন কাকা জ্যাঠারা তো ছিলেনই, বাবার এক দূর সম্পর্কের ভাইও আমাদের সংসারে থাকতেন। আমরা ভাই বোনেরা তাকে রাঙা কাকা বলে ডাকতাম। রাঙা কাকা লেখাপড়া বিশেষ জানতেন না, বোধহয় ক্লাস 3 কি 4 অব্দি পড়েছিলেন, কিন্তু খুব পরিশ্রম করতে পারতেন। সকাল থেকে দেখতাম তিনি কোদাল হাতে বাড়ির পেছনে জমি কুপিয়ে লাউ কুমড়োর চারা লাগাচ্ছেন, নয়তো কুড়ুল নিয়ে সংসারের জ্বালানি কাঠ ছিঁড়ে দিচ্ছেন। তার অবসর সময় বলতে কিছুই ছিল না, সব সময় কিছু না কিছু করতেন। সবাই রাঙা কাকাকে ভালোবাসতেন তার মধুর ব্যবহারের জন্য। আমার ছোটবেলাতেই রাঙা কাকার বিয়ে হয়। তখনকার দিনে
পাত্রের বড় চাকুরে বা ব্যবসায়ী হবার দরকার হতো না, যা হোক খাবার সংস্থান থাকলেই চলতো। তাছাড়া বাবা কাকারা বোধ হয় কয়েক বিঘে জমি রাঙা কাকার নামে লিখে দিয়েছিলেন। তার ফসলে দুটি প্রাণী না চলার কথা নয়। রাঙা কাকার বিয়ে হলো, বাড়িতে আসলো রাঙা কাকিমা। রাঙা কাকিমা বিয়ের কিছুদিনের মধ্যে বাড়ির সকলের মন জয় করে নিলেন। কোনো অহংকার ছিল না চরিত্রে, সবার কাজ আগ বাড়িয়ে করে দিতেন। সর্বদা হাসি মুখ, উঁচু গলায় কথা বলতে জানতেন না। এমন মানুষকে কে না ভালোবাসবে। বাংলা বিহারের এই একেবারে প্রান্তে একটি ছোট্ট শহরে তার বাপের বাড়ি। বোধহয় এত দূরে ভিন্ন পরিবেশে মানুষ হয়েছিলেন বলেই পাড়াগার সংকীর্ণতা রাঙা কাকিমার মধ্যে ছিল না। সবচাইতে তিনি ভালোবাসতেন আমার ছোট ভাইজি বিরাজবালাকে। বিরাজ তখন খুবই ছোট, 5-6 বছর বয়স হবে। সেও কাকিমার ভীষণ ভক্ত হয়ে পড়ল। কাকিমার কাছে খায়, তার সঙ্গে দুবেলা শুয়ে গল্প শোনে, সারাদিন কাকিমার আঁচল ধরে পেছন পেছন ঘোরে। কাকিমা বলতেন, বিরাজ 8 জন্মে আমার মেয়ে ছিল। এর বছর 2-3 পর থেকে বিরাজকে কেন্দ্র করে আমাদের পরিবারে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বিরাজের মধ্যে যে কোনো বিশেষ অলৌকিক ক্ষমতা আছে এমন ধারণা কারো মনে আসেনি কোনোদিন, আসবার কথাও নয়। পাড়াগায়ের নিতান্ত স্বাভাবিক আর 5টা মেয়ের মতোই তার চাল চলন। কিন্তু বিরাজের 8-9 বছর বয়সে একটা ঘটনা আমাদের হঠাৎ খটকা লাগে। প্রথমটা অবশ্য ঠিক বোঝা যায়নি, কারণ সব অলৌকিক ব্যাপারে নানা রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু পর পর তেমন ঘটতে থাকলে তাকে আর যুক্তি দিয়ে বা কাকতালীয় ব্যাপার বলে উড়িয়ে দেওয়া যায় না। বিরাজ আমার ছোট কাকার মেয়ে। একদিন ছোট কাকিমা ঠাকুরের আসনের সামনে বসে পুজো করছেন। বিরাজ বসে রয়েছে পাশে। ছোট কাকিমা পুজো আরম্ভ করার আগে বিরাজ একবার বলল, মা, আমার না খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে, বিকেলে করে দেবে মা? ছোট কাকিমা রাগ করে বললেন, বকিস নে তো, যা ওঠ এখান থেকে। বসে পুজো করছি আর মেয়ে বলে কি এটা খাবো সেটা খাবো। পুজোর সময় বুঝে অমন বলে। ধমক খেয়ে বিরাজ চুপ করে মায়ের পাশে বসে রইল। পুজো হয়ে যাওয়ার পর ছোট কাকিমা যখন গলায় আঁচল দিয়ে প্রণাম করে উঠলেন, তখন বিরাজ আবার বলল, ও মা, বলো না, দেবে তো বিকেলে তালের বড়া করে? সে দেখা যাবে, এখন যা। মেয়েদের খাই খাই করতে নেই। সবাইকে ভালো রাখো ঠাকুর। ঠাকুর ঘর ছেড়ে আসার সময় হঠাৎ ছোট কাকিমার খেয়াল হলো গৃহদেবতা শ্যামসুন্দরের মূর্তির সামনে শ্বেত পাথরের বড় গেলাসের জল আজ বদলে দিতে ভুলে গিয়েছেন। মনে মনে জিভ কেটে কাকিমা জল বদলাবার জন্য গেলাসটা নামিয়ে পাথরের ঢাকনাটা খুললেন। এ কি, জল কই? গেলাসটা ভর্তি তালের বড়া, সদ্য ভাজা, তখনও গরম রয়েছে। এই নিয়ে সেদিন খুব হৈ হৈ হয়েছিল। হওয়ারই তো কথা। বন্ধ ঠাকুর ঘর ছোট কাকিমা সকালে প্রথম খুলে পুজো করতে ঢুকলেন। সেই বন্ধ ঘরে গ্লাসের মধ্যে তালের বড়া আসবে কোথা থেকে? কেউ কেউ বলল বিরাজ হয়তো আগে থেকে গ্লাসে বড়া লুকিয়ে রেখেছিল মজা করবে বলে। সেই যুক্তিও পুরোপুরি খাটে না। প্রথমত, অত সকালে তাকে তালের বড়া ভেজে দেবে কে? আর দ্বিতীয়ত, ঠাকুরের আসনে হাত দেবার সাহস তার হবে না। সেই যুগে এসব মানামানি খুবই ছিল, জানো তো। সবারই মনে কেমন একটা খটকা লেগে রইল। এর মাসখানেক বাদে হলো আর এক কাণ্ড। সেদিন সকালে বিরাজ হঠাৎ বায়না ধরল, ও মা, আজ দুপুরে আমি আলু ভাতে দিয়ে ভাত খাবো। আজকাল শুনলে হয়তো একটু অদ্ভুত ঠেকবে। আলু ভাতে এমন একটা জিনিস যার জন্য বায়না করতে হবে, কিন্তু তখনকার দিনে পাড়া গায়ে আলু রীতিমতো দুষ্প্রাপ্য তরকারি হিসাবে গণ্য ছিল। লোকের বাড়িতে সবসময় মজুদ থাকতো না, অনেকে খেতও না। হাটের দিনে কেউ কেউ শখ করে কিনে আনতো। ছোট কাকিমা বললেন, এখন তো ঘরে আলু নেই মা, ভাতও চড়ে গিয়েছে। ও বেলা হাট থেকে রামু এনে দেবে খন, রাত্রি রেখেও।
মায়ের বকুনির ভয়ে বিরাজ চুপ করে গেল, কিন্তু একটু পরেই রান্নাঘর থেকে রাঙা কাকিমা এসে আঁচলে হাত মুছতে মুছতে ছোট কাকিমাকে বললেন, উফ বাবা, এতক্ষণে একটু সময় পাওয়া গেল। ভাত নামিয়ে ফ্যান গেলতে দিয়ে এলাম। আচ্ছা ছোটদি, ভাতে আজ আলু সেদ্ধ কে দিয়েছে বলতে পারো? কে খাবে? ছোট কাকিমা আবার অবাক হয়ে বললেন, আলু সেদ্ধ ভাতে? আমি তো দিইনি। সে কি, তাহলে কে দিল? হাতা দিয়ে ভাত নাড়তেই পারছি না, দেখি ভাতের মধ্যে গিজ গিজ করছে আলু, তা 10-12টা তো হবেই। আবার হইচই হলো। এবারেও কর্তারা অনেক যুক্তি সহ ব্যাখ্যা দিলেন, কিন্তু মনের ধাঁধা কারোই ঘুচল না। বাড়িতে আলু ছিল না, হাট অন্তত 2 মাইল দূরে। মেয়েটা আলু পাবে কোথায় যে ভাতের হাঁড়িতে ফেলবে? এর পরের ঘটনায় কিন্তু আর কোনো ব্যাখ্যা দেওয়া চলে না। সবাই মনে হলো বিরাজের একটা কিছু অপ্রাকৃতিক ক্ষমতা আছে। ছোট কাকা ব্যবসায়িকী কাজে সদরে গিয়েছেন, 2-3 দিন উকিলের বাড়ি থেকে কাজ ছেড়ে ফিরবেন। কাক সদরে যাওয়ার 2 দিন বাদে এক বিকেলে খুব ঝড় বৃষ্টি হলো। ঝড় বৃষ্টি থেমে গিয়েও বৃষ্টি চলল প্রায় রাত 9টা পর্যন্ত। বেশ ঠান্ডা বাতাস দিতে লাগলো। বাড়ির সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লেন। বিরাজ সে রাত্রিরে শুয়েছিলেন রাঙা কাকিমার কাছে। অনেক রাত্রিরে, তখন বোধ হয় 1টা কি 1:30টা হবে। রাঙা কাকিমা হঠাৎ জেগে গিয়ে দেখলেন বিরাজ বিছানা থেকে নেমে যাচ্ছে। রাঙা কাকিমা অবাক হয়ে বললেন, তুই এখন কোথায় যাচ্ছিস? বিরাজ প্রথমটা উত্তর দিল না। মশারি তুলে বিছানা থেকে নেমে গিয়ে দরজার কাছে চলে গেল। রাঙা কাকিমা দৌড়ে গিয়ে পিছন থেকে ধরলেন। এই, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? বিরাজের চোখ ঈষৎ বিস্ফারিত, যেন কিছু দেখতে বা শুনতে পাচ্ছে না। কাকিমা জোরে বকুনি দিয়ে বললেন, কি হয়েছে বল। সেইভাবেই শক্ত হয়ে তাকিয়ে থাকে বিরাজ বলল, দরজা খুলে দাও, বাবা এসেছে। বিরাজের রকম সকম দেখে ভয় পেয়ে রাঙা কাকিমা চিৎকার করে ছোট কাকিমাকে ডাকলেন। ছোটদি, ও ছোটদি। সেই ডাকে বাড়ির প্রায় সবাই উঠে এলো। কি হয়েছে মা, এমন করছিস কেন? বিরাজ কেবল বলে, দরজা খুলে দাও, বাবা কি বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? শেষে বাবা বিরক্ত হয়ে বললেন, আহ, চল দেখি কেমন তোর বাবা এসেছে। বলি, বাবা এলে ডাকতো না তোকে? বাইরের দরজা খুলে দিয়ে দেখা গেল কেউ কোথাও নেই। রাত্রি রিমঝিম করছে। ততক্ষণেও বিরাজেরও সে ভাবলে সীম শূন্য দৃষ্টি কেটে গিয়ে একটু একটু স্বাভাবিক হচ্ছে। সবাই মিলে তাকে বকাবকি করে দরজা বন্ধ করতে যাবে, হঠাৎ দেখা গেল বাড়ি থেকে কিছু দূরে আমবাগানের মধ্যে কিসের আলো। কাদের যেন গলার আওয়াজ শোনা যাচ্ছে। বাবা হেঁকে বললেন, কে কে আসে রে? ছোট কাকার গলায় উত্তর এলো, দাদা আমি। ছোট কাকায় বটে। সদর থেকে রওনা দিয়ে মাঝপথে ঝড় বৃষ্টি পলাশপুরের মোড়লের বাড়ি আশ্রয় নিয়েছিলেন। তারা না খাইয়ে ছাড়েনি, সঙ্গে লোকও দিয়েছে। বাড়ির সবাই জড়ো হয়েছে দরজার কাছে। তাদের মুখের দিকে তাকিয়ে ছোট কাকা বিস্মিত কণ্ঠে বললেন, হা, উফ উফ, বাপরে বাপরে, কি বৃষ্টিটাই না হলো। কি 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 হয়েছে দাদা? হ্যাঁ, এত রাত্রিরে সবাই জেগেছে? বাবা বললেন, কিছু না, তুই ভেতরে আয়। এবারে কিন্তু বেশি আলোচনা হলো না। বিরাজের ক্ষমতার ব্যাপারটা বাড়ির লোকের একরকম মেনেই নিল। তারপর মাস কয়েক কিছু হলো না। হঠাৎ একদিন বাবা বাড়ি থেকে বেরুচ্ছেন। জেঠু, আজ তুমি কোথাও যাবে না। কেন রে, কেন যাব না? না, তুমি যাবে না। বাবা অবশ্য তা সত্ত্বেও বেরোচ্ছিলেন। মা আটকে দিয়ে বললেন, না, আজকের দিনটা থেকেই যাও। বিরাজের ব্যাপারটা তো জানোই। অগত্যা বাবা থেকে গেলেন। 2 দিন পর খবর পাওয়া গেল যে ট্রেনে বাবা যাওয়ার কথা ছিল সে ট্রেন বর্ধমান ছাড়িয়ে একটি ছোট স্টেশনে ঢোকার মুখে উল্টে গিয়েছে। বহু লোক আহত হয়েছে। বাবা একবার বিরাজের আলাদা করে ডেকে জিজ্ঞাসা করছিলেন, হ্যাঁ রে, এই যে তুই অনেক কথা আগে থেকে বলে দিতে পারিস, তা কি করে জানতে পাস বলতো? বিরাজ চুপ করেছিল।
শেষে বাবা এক ধমক লাগাতে সে কেঁদে ফেলে বলল, আমি সত্যি কিছু জানি না জেঠু, আমি কিছু বলি না, আমার মুখ দিয়ে কি যেন অমনি বলে। বিরাজ কেঁদে ফেলায় বাবা একটু অপ্রস্তুত হয়ে বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঁদছিস কেন? তুই কাদার মতো কি বলেছি? এর কিছুদিন পরে আবার খবর এলো রাঙা কাকিমার বাবা মারা গিয়েছেন। রাঙা কাকিমার মা ছিলেন না, ছোটবেলা থেকে বাবার কাছে মানুষ। মারা যাওয়ার আগে উইল করে রাঙা কাকিমার বাবা তার সম্পত্তি ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন। রাঙা কাকিমার ভাগে পড়েছে বসত বাড়িটি। ছেলেরা দূরে নানা জায়গায় কাজকর্ম করে, তারা আর কোনোদিনই দেশে ফিরবে বলে মনে হয় না। এই অবস্থায় মেয়ে জামাই এক্ষুনি গিয়ে বাড়ির দখল দেওয়া উচিত, নইলে বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাঙা কাকা সবার সঙ্গে পরামর্শ করলেন। ঠিক হলো ওই বাড়ি বিক্রি করে দিয়ে সেই টাকা রাঙা কাকা এখানে কিছু জমি জমা রাঙা কাকিমার নামে কিনবেন। তবে উইলের প্রলেপ নেওয়া, খদ্দের জোগাড় করা এবং গাড়ি বিক্রয় ব্যবস্থা করা ইত্যাদির জন্য কাকা কাকিমাকে হয়তো 2-3 মাস সেখানে গিয়ে থাকতে হবে। আমাদের বাড়িতে রাঙা কাকিমা চতুর্দশী শ্রাদ্ধ করলেন। তারপর রাঙা কাকা তাকে নিয়ে চলে গেলেন শ্বশুর বাড়ি। যাওয়ার আগে রাঙা কাকিমা বিরাজকে কোলে নিয়ে আদর করে গেলেন, বললেন, লক্ষ্মী হয়ে থাকবি কেমন? আমি কদিন বাদই চলে আসব, তারপর তোকে অনেক গল্প শোনাবো। আমার সোনা মা। রাঙা কাকা আর কাকিমাকে বাড়ির সবাই খুব ভালোবাসত, সে কথা তো আগেই বলেছি। তাদের এই সম্পত্তি প্রাপ্তির ঘটনায় সবাই খুব খুশি হলো। মাস দেড়েক পর একদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ভাই বোনেরা দুধ মুড়ি গুড় দিয়ে জলখাবার খাচ্ছি বেড়াকে বসে। এমন সময় বিরাজ আমার মাকে বলল, জেঠিমা, কাল রাত্রিরে রাঙা কাকিমা কখন এসেছে? সকাল থেকে দেখছি না তো। মা অবাক হয়ে বললেন, কই, সে তো আসেনি। কে বললো তোকে? কেউ বলেনি, আমি দেখেছি। মায়ের মুখ শুকিয়ে গেল। বিরাজকে আর কোনো কথা না বলে সোজা বাবাকে গিয়ে জানালেন। বাবা ভেতর বাড়িতে এসে বিরাজের গায়ে হাত বুলিয়ে আদরের স্বরে বললেন, কি হয়েছে মা? রাঙা কাকিমার ব্যাপারে কি বলছিলি? কাল রাত্রিরে রাঙা কাকিমা এসেছিল তো, আমার ঘুম ভেঙে গিয়েছিল। দেখলাম কাকিমা ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর আবার বেরিয়ে গেল। কিন্তু রাঙা কাকিমা আমার সঙ্গে কথা বললো না কেন জেঠু? তুই স্বপ্ন দেখেছিস মা? বৌমা তো আসেনি। বিরাজ আপত্তি করে বলল, না জেঠু, স্বপ্ন না, আমি যে পরিষ্কার দেখলাম। কেমন সুন্দর লাল পাড় নতুন শাড়ি পরেছিল, আর কি সিঁদুর দিয়েছে মাথায়, বাবা, চুল সব সিঁদুরে মাখামাখি। বাবা হঠাৎ কেমন ফ্যাকাশে হয়ে গিয়ে বললেন, এই চুপ চুপ, কি দেখেছিস ঘুমের ঘরে? বাজে বকিস না। বিরাজের কথাটা কিছুক্ষণের মধ্যে বাড়ির মধ্যে ছড়িয়ে গেল। মা কাকিমারা উদ্বিগ্ন মুখে পরামর্শ করতে বসলেন। একজন পুরুষ মানুষ কেউ গিয়ে খোঁজ করে এলে ভালোই হয়। সবাই ভালো আছে নিশ্চয়ই ঠাকুরের কৃপায়। তবু দেখে এলে ক্ষতি কি? পরদিন বিকেলে মেজো আগা যাবেন বলে প্রস্তুতি নিতে লাগলেন, কিন্তু তাকে আর রওনা দিতে হলো না। পরের দিন সকালবেলা রাঙা কাকা স্বয়ং এসে উপস্থিত হলেন। শেষ রাত্রিরে ট্রেনে নেমে হেঁটে এসেছেন। চুল উস্কো খুস্কো, পা খালি, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ বসে গিয়েছে গর্তে। বাড়ির দাওয়ায় বসে 2-1 বার ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। বিশু, বৌমা কোথায়? দাদা, দাদা, আপনার বৌমাকে দেখে এলাম। আমি সব শেষ করে দিয়ে আসলাম দাদা। মাত্র 3 দিনের জ্বরে মারা গিয়েছেন রাঙা কাকিমা, আজ থেকে 1 সপ্তাহ আগে।
কয়েকদিন অচ্ছন্নের মতো ছিলেন রাঙা কাকা। একটু ধাতস্থ হয়ে গতকাল রওনা দিয়েছেন। আরো শোনা গেল পুজোয় পড়বেন বলে রাঙা কাকিমাকে একখানা ভালো লাল পাড় শাড়ি কিনে দিয়েছিলেন রাঙা কাকা। শেষ যাত্রার সময় সেটাই পরিয়ে দেওয়া হয়েছিল। পাড়ার মেয়েরা এসে সিঁদুরের কৌটো উপুর করে দিয়েছিল তার মাথায়। বাংলার সীমান্তে একটি অক্ষত শহরের ক্ষুদ্র নদীর তীরে রাঙা কাকিমার নশ্বর দেহ ছায় হয়ে গিয়েছে। রাঙা কাকিমার মৃত্যুতে আমাদের বাড়ির সকলে শোকে পড়লেন। কিছুদিন সবারই মুখ উদ্বিগ্ন। বাড়িতে কেউ উঁচু গলায় কথা বলে না, হাসে না, কিন্তু সব শোকের তীব্রতা সময় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কমে আসে। পৃথিবীর নিয়ম এটা। এই যাকে না হলে জীবন কাটানো অসম্ভব বলে মনে হয়, সে সরে গেলে হঠাৎ আবিষ্কার করা যায় তাকে বাদ দিয়েও দিব্যি চলে যাচ্ছে। একদিন আবার সংসারের চাকা ঠিকঠাক চলতে শুরু করলো। মাঝে মাঝে হাসির শব্দ শোনা যেতে লাগলো। একেবারে স্তব্ধ হয়ে গেলেন কেবল রাঙা কাকা। যে মানুষ হাতে কাজ না থাকলে ছটফট করত, সে সারাদিন বসে আছে ঘরের রোয়াকে। চোখ দুটো উদাস, দীপ্তিহীন, মুখে একটাও কথা নেই। খাওয়ার সময় জোর করে ডেকে নিয়ে যেতে হয়। সংসারের কোনো ব্যাপারে কোনো উৎসাহ নেই। বাবাই তোড়জোড় করে রাঙা কাকিমার বাপের বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে এসে কাকাকে জিজ্ঞাসা করলেন, এই টাকা দিয়ে এখন কি করতে চাও? রাঙা কাকা চুপ করে রইল। বলি, চুপ করে থাকলে তো চলে না বিশু। কপালে যা ছিল তা হয়েছে। এই তোমার টাকা, তোমাকেই ব্যবস্থা করতে হবে। রাঙা কাকা মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, টাকা দিয়ে আমি আর কি করব? আপনি যা ভালো বোঝেন করুন। আপনি যা করবেন তাতে আমার কোনো অমত থাকবে না। তাহলে আমি বলি কি, এই টাকা তুমি বৌমার নামে কোনো হাসপাতালে বা আশ্রমে দান করো। বৌমার আত্মা তৃপ্তি পাবে। শান্তভাবে রাঙা কাকা বললেন, বেশ, তাই করুন। সব বিলি ব্যবস্থা হয়ে যাওয়ার পর একদিন সকালে উঠে দেখা গেল রাঙা কাকার ঘরের দরজা খোলা। তিনি নেই। এমন একটা কিছু ঘটবে সবাই আন্দাজ করতে পেরেছিল। কিছুদিন ধরে খোঁজাখুঁজি চলল। বাবা বোধ হয় কাগজ বিজ্ঞাপনও দিয়ে থাকবেন, কিন্তু রাঙা কাকার আর কোনোদিন ফিরে এলেন না। বছর ঘুরে এলো। রাঙা কাকা আর কাকিমার স্মৃতি পরিবারের সবার মনে একটা বেদনার চিহ্ন হিসাবে রয়ে গিয়েছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়েদের মজলিসে প্রায় এ প্রসঙ্গ ওঠে। বাড়ির মাঝখানের উঠোনের পশ্চিম দিকে রাঙা কাকার ঘরখানা কেউ ব্যবহার করে না, বন্ধই পড়ে আছে। এই উঠোনের মাঝখানে ছিল ইট দিয়ে বাঁধানো তুলসী মঞ্চ। কোনোদিন মা, কোনোদিন কাকিমার মধ্যে কেউ সন্ধ্যেবেলা তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতেন। একদিন কিভাবে গল্পে গল্পে কারো আর প্রদীপ দেওয়ার কথা মনে পড়েনি। অন্ধকার বেশ গাঢ় হয়ে হঠাৎ মেজ কাকিমা বললেন, ওই যা, তুলসী তলায় আলো দেখানো হয়নি তো। আমার আবার হাত জোড়া। যা তোমা বিরাজ, একটা প্রদীপ জেলে তুলসী তলায় দিয়ে আয়। একটু পরে বাইরে উঠোন থেকে বিরাজের গলায় চিৎকার ভেসে এলো। পরপর দুবার কাকিমারা দৌড়ে গেলেন। কি রে, কি হয়েছে? অমন চেঁচিয়ে উঠলি কেন? বাবার বাড়ি থেকে কাকা জাটারা ছুটে এলেন। তুলসী মঞ্চের কাছে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে বিরাজ। পায়ের কাছে মাটিতে প্রদীপটা পড়ে আছে, তেল ছড়িয়ে পড়েছে উঠোনে। বিরাজ কাঁপা কাঁপা আঙুল তুলে রাঙা কাকিমার ঘরের দিকে দেখিয়ে বলল, রাঙা কাকিমাকে দেখলাম, ওইখানটায় দাঁড়িয়েছিল। সবাই চুপ। বিরাজ মিথ্যা বলবে না, আর তার বিশেষ অপাকৃত ক্ষমতার ব্যাপারটা এখন প্রায় একটা প্রমাণিত সত্য। তবু বাবা একবার বললেন, যা, কি যা তা বলছিস? আরে অন্ধকারে ভুল দেখে থাকবি। না জেঠু, আমি ঠিক দেখেছি। সাদা কাপড় পরা ছিল। ঘর থেকে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে কি যেন বললো, তারপর আবার ঘরে ঢুকে গেল। ঘর থেকে বেরিয়ে এলো? বাবা এগিয়ে গিয়ে রাঙা কাকার ঘরের দরজায় উঠে দরজায় লাগানো তালা টেনে দেখলেন। তা কি করে হবে?
এই তো তালা বন্ধ রয়েছে। বুঝিয়ে সুঝিয়ে বিরাজকে ঠান্ডা করে ভেতরে নিয়ে আসা হলো। তখনকার মতো চাপা পড়ে গেলেও এরপর থেকে বিরাজ ঘন ঘন রাঙা কাকিমাকে দেখতে শুরু করলো। কখনো একেবারে পরিষ্কার দিনের বেলায়, আবার কখনো গভীর রাতে। কাকিমা যেন বিরাজকে কি বলতে চাইছেন। মা জিজ্ঞাসা করেছিলেন, কি বলে কিছু বুঝতে পারিস? না জেঠিমা, মুখ নাড়ছে দেখতে পাই, কথা কানে আসে না। তবে একটা জিনিস, কাকিমার খুব কষ্ট বলে মনে হয়। কি করে বুঝলি? কথা তো শুনতে পাস না। মুখ দেখতে পাই যে, খুব ব্যথা পেলে যেমন মুখ হয় সেই রকম। ছোট কাকাকে কোথা থেকে এক ভূতের ওঝা ডেকে আনলেন। লোকটাকে দেখে আমার একটু শ্রদ্ধা হলো না। তখন আমি একটু বড় হয়েছি। গ্রামে সাধু সন্ত এলে সেখানে ধর্ণা দিয়ে পড়ে থাকি। লোক চেনবার ক্ষমতা আমার সামান্য এসেছে। ভূতের ওঝা ঘন্টা দুয়েক ধরে উঠানে নানান বিচিত্র ক্রিয়াকলাপ করল। মাটিতে খড়ি দিয়ে নকশা এঁকে তার উপর শ্বেত সর্ষে আর আত পোড়া চাল ছড়িয়ে চিৎকার করে মন্ত্র পড়তে লাগলো। কিন্তু ওই পর্যন্ত। সে দক্ষিণা নিয়ে বিদায় হওয়ার পর সেদিন বিকেলেই বিরাজ আবার রাঙা কাকিমাকে দেখতে পেল। দালানের একদিকে রান্নাঘর, সেখানে মা উনুনে আঁচ দিচ্ছেন, আর বিরাজ মেঝেতে বসে বিকেলের তরকারির জন্য কুটনো কুটছে। এমন সময় বিরাজ দেখলো লম্বা দালান বেয়ে কাকিমা হেঁটে যাচ্ছেন। বিরাজ চেঁচিয়ে উঠল, ওই ওই যে কাকিমা যাচ্ছে। মা কাজ ফেলে ছুটে এসে দেখলো বিরাজ এক দৃষ্টিতে দালানের দিকে তাকিয়ে রয়েছে। দেখতে পাচ্ছ না জেঠিমা? ওই তো পরিষ্কার দেখা যাচ্ছে, হাতে একটা কি জিনিস রয়েছে। ও মা, একটা ডল পুতুল। বলা বাহুল্য, দালানের দিকে তাকিয়ে মা কিছুই দেখতে পেলেন না। হাতে কি রয়েছে বললি? ডল পুতুল, সেই ছোটবেলায় যেমন তুমি আমাকে কিনে দিয়েছিলে। ডল পুতুল হাতে কোনো এক মৃতার প্রেতাত্মা বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে, এ কথা কল্পনা করাই কষ্টকর। কিন্তু বিরাজ কিছু একটা দেখতে পাচ্ছে ঠিকই, নইলে হাতে পুতুল থাকার মতো সূক্ষ্ম মিথ্যা বিরাজের পক্ষে আবিষ্কার করা সম্ভব নয়। এরপর ছোট আঁকা আর একজন ভালো ওজা আনবার প্রস্তুত করছিলেন, কিন্তু এবার বিরাজ নিজে বারণ করলো। কেন রে? রাঙা কাকিমা আমাকে কত ভালোবাসতো, মরে গিয়ে কি আমার ক্ষতি করতে চাইবে? হয়তো আমাকে ভুলতে পারেনি বলে আমার কাছে আসে। এত ভয়ের কিছুই কারণ নেই। দিন কাটতে লাগলো। মাস দুদিন হয়তো কিছু হলো না। আবার একদিন বিরাজ রাঙা কাকিমাকে দেখতে পায়। মানুষের মন বড় বিচিত্র জিনিস, কালে সবই খাপ খেয়ে যায়। বিরাজের রাঙা কাকিমাকে দেখতে পাওয়া একটু একটু করে সকলের গা শোয়া হয়ে গেল। প্রথম যৌবনে পা দিয়ে আমি বাড়ি থেকে পালালাম গুরুর খোঁজে। সে গল্প কিছুটা তোমরা জানো। তন্ত্র সাধনার দিকে খুব মন গিয়েছিল। প্রকৃত গুরুর সন্ধানে কোথায় না কোথায় ঘুরেছি। মাঝে মাঝে বাড়ি ফিরে আসি, আবার কিছুদিন পরে উধাও হই। এই সময়ে মাতু পাগলির সঙ্গে আমার পরিচয়। সে বড় সাংঘাতিক মেয়ে মানুষ। আমাকে দীক্ষা দেয়নি বটে, কিন্তু কতগুলো ক্ষমতা দান করেছিল। তারপর বরাকর নদীর ধারে শাল বনে সেই মধুসুন্দরী দেবীর আবির্ভাব। তিনিও আমাকে বীজ মন্ত্র এবং কতগুলি শক্তি দান করেন। তারই প্রসাদে জীবনে কখনো বড় কোনো বিপদে পড়তে হয়নি। ডাল ভাত খেয়ে যাই হোক করে চালিয়ে দিয়েছি। আমি বড় দরের সাধক হতে পারিনি, কয়েকটা সাধারণ সিদ্ধি পেয়েছি মাত্র। একবার বাড়ি ফিরে দেখলাম বিরাজের বিয়ের তোড়জোড় চলছে। ভালো একটা সম্বন্ধ এসেছে গোয়ারি কৃষ্ণনগর থেকে। ছেলের বাপ মায়ের বিশেষ দাবি দাওয়া কিছুই নেই। মেয়ে দেখে তাদের খুব পছন্দ হয়ে গিয়েছে। এখন কেবল দিনক্ষণ ঠিক করার যা দেরি। বিরাজ দেখতেও সত্যি খুব সুন্দর হয়েছে। বেশ লম্বা, ফর্সা ধবধবে করেছে গায়ের রং। এক ঢাল কালো কোমর পর্যন্ত চুল, টানা টানা চোখ। এ মেয়ের বিয়েতে খরচা না হওয়ারই কথা। আমি থাকতে থাকতে একদিন পাত্রপক্ষ এসে বিরাজকে আশীর্বাদ করে পাকা কথা দিয়ে গেল। পাত্রের বাবা মানুষটি ভারী অমায়িক, গোলগাল চেহারা,
মুখে সবসময় হাসি লেগে রয়েছে। গ্রাম দেশে পাত্রের বাবার সাধারণত একটা দাম্ভিক চালচলন থাকে, এ ভদ্রলোকের সেসব নেই। বেশ হেসে হেসে গল্প করলেন। বিরাজকে পাশে বসিয়ে মা আমার যেন লক্ষ্মী বলে গায়ে হাত বুলিয়ে দিলেন। আশীর্বাদ করলেন 10 ভরি সেকেলে পাকা সোনার শুশুনি পাতার হার দিয়ে। কথা রইল 1 বছর পর সামনের বৈশাখে বিয়ে হবে। ওদের কি পারিবারিক আচার অনুযায়ী পাত্রের বয়সের জোর সংখ্যক বছর না হলে বিয়ে হয় না। সামনের বছর ছেলের বয়স বছর 26 হবে। আশীর্বাদ সেরে পাত্রপক্ষের ছেলেরা বিকালবেলা চলে গেলেন। তারা সন্ধ্যের ট্রেন ধরবেন। সঙ্গে আমাদের বাড়ি থেকে লোক দেওয়া হলো স্টেশন অবধি পৌঁছে দেওয়ার জন্য। সেদিন রাত্রিরে বিরাজের ঘর থেকে কান্নার আওয়াজ পেয়ে মা আর বাবা উঠে গিয়ে দেখলেন ছোট কাকিমার পাশেই শুয়ে বিরাজ। কাকিমা জেগে বসে অবাক হয়ে বিরাজের দিকে তাকিয়ে আছেন, আর বিরাজ অঝোর ধারায় কাঁদছে। মাঝরাত্রিরে ঘুম ভেঙে বিরাজ নাকি দেখতে পায় মশারির ঠিক বাইরে রাঙা কাকিমা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে কি যেন বলার চেষ্টা করছেন, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কি করুন মুখ রাঙা কাকিমা। বিরাজ কেঁদে ফেলে বলে, কেন বারবার আসছো রাঙা কাকিমা? কি বলবে? কি কষ্ট তোমার? উত্তরে রাঙা কাকিমা দুহাতে ধরে রাখা একটি জিনিস সামনে বাড়িয়ে দেন। সে হাতে ডল পুতুল, কি সুন্দর, ঠিক যেন একটা সত্যিকারের বাচ্চা। এই সময় ছোট কাকিমা জেগে উঠতে রাঙা কাকিমার শরীর যেন গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ে গেল। পরদিন সকালে বাবারা সব ভাই মিলে পরামর্শ সভায় বসলেন। আলোচনার বিষয় ছিল বিরাজের বিয়ে হতে চলেছে। বিয়ের পরেও যদি সে এরকম রাত বিরেতে চেঁচামেচি করে তাহলে তার শ্বশুর বাড়িতে লোকেরা কি ভাববে। পরে এ নিয়ে মহা অশান্তি সূত্রপাত হতে পারে। আবার কি একজন ওঝা ডাকা হবে? আর কি করা যেতে পারে? সবার মতামতই ওঝা ডাকার দিকে যাচ্ছে দেখে আমার বড় খারাপ লাগলো। পেট বিতাড়িনী মন্ত্র অবশ্য আছে, কিন্তু বেশিরভাগ পাড়াগাঁয়ের বুজরুকের দল তারা কিছুই জানে না। আমি জানি, কিন্তু রাঙা কাকিমাকে আমরা সবাই খুব ভালোবাসতাম। তাকে তাড়াবার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠান করতে কেমন যেন বাধা বাধা ঠেকতে লাগলো। তাছাড়া ওই মন্ত্র পাঠ করার সময় যে আত্মাকে তাড়ানোর জন্য অনুষ্ঠান করা হচ্ছে তা খুব কষ্টের হয়। সে যন্ত্রণার মধ্য দিয়ে রাঙা কাকিমাকে ফেলতে মন চাইতো না। অবশ্য একটা কাজ করা যায়, বিরাজকে একটা কবচ করে দিতে পারি। সেটা হাতে ধারণ করলে কোনো আত্মা ইচ্ছে করলে ওকে দেখা দিতে পারবে না। যা যা লাগবে জোগাড় করতেও বিশেষ অসুবিধা হবে না। বামাবর্ত, শঙ্খের চূর্ণ আর 3টে কাকের বাসা আছে এমন নিম গাছের শেকড়ের অংশ চাই। তার সঙ্গে মেশাতে হবে। না, তোমাদের কাছে সব বলা বৃথা। ওই যে কিশোরী হাসছে। কিশোরী তৎক্ষণাৎ গম্ভীর হয়ে বলল, না না, আমি অবিশ্বাস করে হাসছি না মোটেই। আসলে আপনি মাঝে মাঝে এমন সব জিনিসের নাম করেন যা আমাদের দৈনন্দিন জীবনে একেবারেই অপরিচিত। শুনলে এমনি হাসি পেয়ে যায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, বিরাজের এই ব্যাপার সম্বন্ধে আপনার কি মত? তারানাথ বলল, বিরাজ খুব ভালো মিডিয়াম ছিল, তখন ততটা বুঝতে পারিনি। এখন আন্দাজ করতে পারি তুলা রাশি চন্দ্র প্রবল এমন জাতকের এটা হতে পারে। হবে যে এমন কোনো কথা নেই। এর ভেতরে আরো অনেক প্রভাব কাজ করে, তবে হওয়া সম্ভব। এদের কাছে মৃত আত্মারা সহজেই দৃশ্যমান হয়। এই গুণ সাময়িকভাবে লোপ পায়। আর বিরাজ যে মিথ্যে বলছে না বা এটা ওর মনের কিংবা চোখের ভুল নয় তা আমি সহজেই বুঝতে পেরেছিলাম। কারণ তোমরা তো জানো আমি প্রেতাত্মার অস্তিত্ব টের পাই। বিরাজের সঙ্গে মৃত আত্মার যোগাযোগ আমি বুঝতে পেরেছিলাম। আমি বললাম, কি করে বোঝেন? দেখতে পান? দেখতে তো পাই, তবে সব সময় দেখবার প্রয়োজন হয় না। আমি গন্ধ দিয়ে বুঝতে পারি। কিরকম গন্ধ? যেখানে ঘন ঘন আত্মার আবির্ভাব হয় সেখানকার আবহাওয়া
একটা অদ্ভুত গন্ধ থাকে। অনেক দিনের বন্ধ ঘরের ভেতরে যেমন একটা ছ্যাঁতা ধরা ভ্যাপসা গন্ধ পাওয়া যায় সেরকম। সেই সঙ্গে সমস্ত শরীরে মনে একটা অদ্ভুত অনুভূতি হয়। এটা অবশ্য আমি তোমাদের ভাষা দিয়ে ঠিক করে বোঝাতে পারবো না। কিশোরী বলল, সে যাই হোক, আপনি গল্পটাই বরং বলুন। হ্যাঁ, সেটাই ভালো। তবে শোনো তারপর। তারানাথ আবার শুরু করলো। কবজের কথা তুলতে বাবা বললেন, তুই আবার কি কবজ দিবি? না না, সেসবে কাজ নেই। আসলে বাড়ির লোকেরা আমাকে একেবারে হিসেবের বাইরে রেখেছিলেন। অপদার্থ বাড়ি পালানো ছেলে, আমাকে দিয়ে কোনো কাজের কাজ হওয়া সম্ভব নয়, এই ধারণা প্রত্যেকেরই। আমি বললাম, একবার দেখোই না, ফল না হলে খুলে ফেলে দিও। আচ্ছা, ও দিক না কবজ, বিশ্বাসেও তো ফল হয়। অনেকে অনেক কিছু করলো, একবার ওরটা করে দেখি। 3-4 দিনের মধ্যে কবজ তৈরি করে বিরাজের হাতে পরিয়ে দিলাম। এবার মাস 2 সেবার বাড়িতে ছিলাম। তার মধ্যে বিরাজ আর কখনো রাঙা কাকিমাকে দেখেনি। বাবা পর্যন্ত বলতে বাধ্য হলেন, না, ছেলেটা কিছু বিদ্যে শিখেছে বটে। গ্রাম অঞ্চলে এসব খবর দ্রুত রটে। আমার দেওয়া কবজের গল্প কিছুদিনের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ল। একদিন বাবা এসে বললেন, 2 লোক তোকে ডাকছে, বাইরে বসিয়ে রেখেছি, যা। বাবা দেখি একদিন প্রশংসা মিশ্রিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। বাইরে এসে দেখি 2 গায়ে চেহারার লোক চৌকিতে সংকুচিত হয়ে বসে আছে। ময়লা ধুতি, ফর্সা জামা, তাতে আবার কাচবার সময় বেশি নীল পড়ে গিয়েছে। বললাম, কি চাই? আগে আমরা চালতে পোতা থেকে এসেছিলাম। বেশ, কি দরকার? আগে আপনি একজন গুণী লোক, আমাদের ওদিকে আপনার খুব নাম ডাক রটে গিয়েছে। আপনি ইচ্ছে করলে সব করতে পারেন। কি বিপদ? আরে আপনারা কি চান তাই বলুন না। তাদের প্রার্থনা অতি সরল। ভদ্রাসন নিয়ে তারা তাদের খুড়তুতো ভাইয়ের সঙ্গে জোর মামলা লড়ে যাচ্ছে। আমি কি মামলায় জেতাবার জন্য তাদের একটা কবজ করে দিতে পারি, এই জন্য তারা 200 টাকা অবধি খরচ করতে প্রস্তুত আছে। ধমক দিয়ে তাদের তাড়িয়ে দিলাম বটে, কিন্তু বুঝতে পারলাম এসবে শুরু মাত্র। এবার দলে দলে লোক আসতে আরম্ভ করবে। কজনকে তাড়াবো? কাজেই পরদিন শেষ রাত্রিরে পোটলা পুটলি গুছিয়ে বাড়ি থেকে সরে পড়লাম। কিশোরী জিজ্ঞেস করলো, কিন্তু এ ধরনের কবজ তো আপনি দিয়ে থাকেন, তাহলে ওদের তাড়ালেন কেন? তারানাথ বিষণ্ণভাবে হেসে বলল, সে অনেক পরে দিতে শুরু করি। ওই সময় আমার প্রথম যৌবন, মনের আশা সিদ্ধ সাধক হব। টাকার জন্য মামলার কবজ, গরু হারাবার মাদুলি দেওয়া, এসব ভাবতেই পারি না। তারপরে বিয়ে থাওয়া করলাম, সন্তানাদি হলো। সংসারের পোষণে দ্বৈত ওষুধ থেকে সবই শুরু করলাম। সেই থেকেই তো পতনের আরম্ভ হলো। একটা দীর্ঘশ্বাস ফেলে তারানাথ গল্পে ফিরে এলো। 9-10 মাস এদিক ওদিক ঘুরে বিরাজের বিয়ের কিছুদিন আগে বাড়ি ফিরে এলাম। আমাকে দেখে আর কেউ তেমন খুশি হোক না হোক, মা খুশি হলেন। যাক, বিরাজের বিয়ের কথাটা মনে রেখেছিস তাহলে। তুই না এলে আমার ফাঁকা ফাঁকা লাগতো। তুই যে কবজ দিয়ে গিয়েছিলি, বিরাজের তাদের খুবই কাজ হয়েছে। তারপর থেকে বিরাজ আর ভয়টায় পায়নি। কিছুক্ষণ চুপচাপ খেয়ে যাওয়ার পর বাবা বললেন, এই যে একটা বিদ্যে শিখেছিস, এটাও তো বাড়িতে থেকে ব্যবহার করতে পারিস। টাকার জন্য নাই হওয়া হলো, মানুষের উপকারের জন্য তো করতে পারিস। হ্যাঁ, বাড়িতে তোর মন বসে না কেন? চুপ করে রইলাম। আমার মনের গড়ন এমন হয়ে গিয়েছে যে বাড়িতে আর কোনোদিনই মন বসবে না। বাবাকে সে কথা বলে লাভ নেই। নির্ঝঞ্ঝাটে বিরাজের বিয়ে হয়ে গেল। বরযাত্রীদের খাইয়ে দাইয়ে মুখজ্জদের বড় বাড়ির হল ঘরে ঢালা বিছানা পেতে শুইয়ে দেওয়া হলো। গোধূলি লগ্নে বিয়ে। রাত 11টার ভেতরে বিয়ে থাওয়া সব শেষ। একতলার কোণের ঘরে মেয়েরা বাসর জাগবার আয়োজন করেছিল।
রাত 1:30-2 অবধি বাসর ঘর থেকে হাসি আর গানের শব্দ পাচ্ছিলাম। আস্তে আস্তে বাসরের কোলাহল থেমে এলো। ছেলে মানুষরা আর কত রাত্রি জাগবে। শরীর খাটাখাটুনি করে ক্লান্ত। আমিও কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ঘুম ভাঙলো শেষ রাত্রিরে বাবার ডাকাডাকিতে। হেই, ওট 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 ওট। তাকিয়ে দেখি বাবা পাশে বসে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছেন। ব্যস্ত হয়ে উঠে বসলাম। কি হয়েছে বাবা? বাবা পাংশু মুখে বললেন, বিরাজ আবার ওই রকম করছে। সে কি? এমন তো হওয়ার কথা নয়। কি জানি, তুই কবজ দেওয়ার পর আর কখনো তো হয়নি। বাসরও তো সবাই মিলে আমোদ আহ্লাদ করেছে, তারপর বুঝি একটু ঘুমিয়ে পড়েছিল। এই একটু আগে চিৎকার করে জেগে উঠেছে। জামাই খুব ভয় পেয়ে গিয়েছেন। তুই একবারটি চল। ততক্ষণে আমি নাকে একটা সোদা সোদা ছ্যাঁতা ধরা ভ্যাপসা গন্ধ পেতে শুরু করেছি। এবারই এসে অব্দি এ গন্ধ আর পাইনি। এইবারই প্রথম পেলাম গন্ধটা। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললাম, তোমরা সঙ্গে এসো তো। সিঁড়ি দিয়ে নিচে না নেমে সোজা এগিয়ে যাচ্ছি দেখে বাবা বললেন, ওদিকে কোথায় যাচ্ছিস? বিরাজ তো নিচে বাসর ঘরে। এসোই না। ছোট কাকিমার ঘরের সামনে এসে থামলাম। দরজা খোলা। ঘরে ঢুকে বাতিটা উস্কিয়ে দিয়ে দরজাগুলো খুলে দেখতে শুরু করলাম। বাবা অবাক হয়ে বললেন, আহা, তোর কি মাথা খারাপ হলো নাকি? এখানে কি করছিস? উপর থেকে 3 নম্বর দেরাজে ছিল জিনিসটা। আমার ধারণা ঠিক। বাবার বিস্মিত দৃষ্টির সামনে বাড়িয়ে ধরলাম বিরাজের দেওয়া আমার কবজখানা। এ কি? এটা এখানে এলো কি করে? সেটা অবশ্য আমি পরিষ্কার জানতাম না, তবে বিরাজ যে কবজটা খুলে রেখেছে এবং তার ফলেই এই বিপত্তি তা বুঝেছিলাম। আর খুলে রাখতে হলে সবচেয়ে বেশি নিরাপদ জায়গা নিজের ঘরের দেরাজ। বোধহয় হাতে এত বড় একটা কবজ থাকলে স্বামী অবাক হতে পারে বা শাশুড়ির বাড়ির লোকজন নানা সন্দেহ করতে পারে। এই ভয়ে বিয়েতে আসবার আগে বিরাজ ওটা খুলে রেখে গিয়েছিল। 8-10 মাস নিরুদ্রপে কাটায় সে। ভেবেছিল রাঙা কাকিমা হয়তো আর দেখা দেবে না। লজ্জা করা অসঙ্গত নয়। কবজটা চৌকো তক্তির মতো, বেশ বড়। এত বড় জিনিসটা কারো না কারো চোখে পড়তেই পারে। বাবার হাতে কবজটা দিয়ে বললাম, যাও আড়ালে ডেকে পড়িয়ে দাও। জামাইয়ের সামনে বের করার দরকার নেই। জামাই ছেলে মানুষ, তাকে যাই হোক বুঝিয়ে দেওয়া কঠিন হলো না। বিরাজকে সাবধান করে দেওয়া হলো আর কখনো যেন সে কবজ খুলে না রাখে। বিকেলে মেয়ে বিদায়ের সময় এলো। ভেতর বাড়ির দালানে আসন পেতে মেয়ে জামাইকে আশীর্বাদ করা হচ্ছে। বাইরে খোদা বাস্কের ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে। রওনা দেওয়ার সব আয়োজন সমাপ্ত। জিনিসপত্র যা সঙ্গে যাবে তা বেঁধে তুলে দেওয়া হয়েছে ঘোড়ার গাড়ির ছাদে। কেবল বড় ও বউয়ের জামা কাপড় আর গয়না যাবে একটা লাল রঙের স্টিলের ট্যাঙ্কে। সেটা বিরাজের ঘরে রয়েছে। যাওয়ার সময় সে নিয়ে যাবে। মেয়ে জামাই বিদায় হওয়ার সময় বাড়ির মেয়েরা তো কান্নাকাটি করলেনি, এমনকি বাবা আর মেজো কাকা অব্দি দেখলাম বারান্দায় এক কোণে দাঁড়িয়ে চোখ মুছছেন। ছোট কাকা তো খুঁজে পাওয়া গেল না। আশীর্বাদ করেই তিনি কোথায় গিয়ে লুকিয়ে আছেন। আশীর্বাদের পর্ব মিটে গেলে মেয়ে জামাইকে নিয়ে যাওয়া হলো ছোট কাকিমার ঘরে। সেখানে লক্ষ্মীর আসনের সামনে ওদের প্রণাম করিয়ে নিয়ে তারপর গাড়িতে তুলে দেওয়া হবে। ঘরে ঢোকবার মুখে চৌকাঠের মুখে থমকে দাঁড়ালেন মা। এ কি? এগুলো এমন করলো কে? ঘরের সামনে চৌকাঠের বাইরে কে যেন বিরাজের লাল ট্যাঙ্কটা টেনে বার করে ভেতরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। মুখে মাখবার নতুন পাউডারের কোটোটার ঢাকনা খোলা অবস্থায় পড়ে তার মুখ থেকে মুঠো মুঠো পাউডার চারিদিকে ছড়িয়ে কেউ যেন খেলা করেছে। মা তাড়াতাড়ি ট্রাঙ্কের ভেতরে হাতড়ে দেখলেন, না, জামাইয়ের শালের নিচে গয়নার বাস্ক ঠিকই আছে। তাহলে এর মানে কি? চোর হলে গয়নার বাস্কই তার লক্ষ্য হবে। কোনো শিশুর দুষ্টুমি বলে মনে করা যেত, কিন্তু তত ছোট শিশু বাড়িতে কেউই নেই। মা আর ছোট কাকিমা জিনিসগুলো গুছিয়ে আবার বাস্কের ভেতর ভরে দিয়ে ট্রাঙ্কের ডালা বন্ধ করতেই
যারা কাছাকাছি দাঁড়িয়েছিল তারা অস্পষ্ট বিস্ময়সূচক শব্দ করে উঠল। ট্রাঙ্কে লাল রঙের ডালার উপরে পাউডার মাখা ছোট ছোট হাতের ছাপ। একটি শিশু যেন হাতে পাউডার মেখে মনের আনন্দে ছাপ দিয়েছে। কিন্তু অত ছোট বাচ্চা তো কেউই নেই আমাদের বাড়িতে। ছাপগুলো খুবই ছোট ছোট হাতের, প্রায় সদ্যজাত শিশুর মতো। এত ছোট বাচ্চা কি নিজে বসে খেলা করতে পারে? ব্যাপারটা রহস্যই রয়ে গেল। বিরাজ আর তার স্বামী রওনা হয়ে যাওয়ার পরে এই নিয়ে অনেক আলোচনা হলো বটে, কিন্তু কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না। এর কিছুদিন পর আমিও আবার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। কত ঘুরলাম সমস্ত বাংলাদেশের শ্মশান ঘাটে, সিদ্ধপীঠে। প্রকৃত সাধকের দেখা পাবার পিপাসা মনের মধ্যে উদ্রেক হয়ে উঠেছে তখনও। সারাদিন পথ হাঁটি, সন্ধ্যাবেলা কোনো মন্দিরে কি বাঁধানো কোনো গাছের তলায় রাতের আশ্রয় নিই। রান্না করে খেতাম না কখনো। হাতে পয়সা থাকলে দোকান থেকে চিড়ে মুড়ি কিনে নিতাম। কখনো বা পুণ্যলোভী গ্রামবাসীরা খাবার দাবার উপহার দিয়ে যেত। জীবনের এই সময়টা খুব ভালোই কেটেছে জানো। এখন এই বদ্ধতার ভেতরে বসে মনে করলে কেমন রোমাঞ্চকর অনুভূতি হয়। কেমন মুক্ত আনন্দে পথে পথে বেড়ানো, মাথার উপরে খোলা আকাশ, পথের কোনো সীমা নেই। কত বিচিত্র মানুষের সঙ্গে পরিচয়, কত আশ্চর্য অভিজ্ঞতা। এখন মাঝে মাঝে মনে হয় সাধনার জন্য নয়, বোধহয় এই পথের নেশাতেই ঘর ছাড়া হয়ে পড়তাম। এইভাবে ঘুরতে ঘুরতে বাংলা আর বিহারের সীমান্তে একটা ছোট শহর মতো জায়গায় গিয়ে পড়েছি। সেখানকার মুদির দোকানে চিড়ে আর গুড় কেনার সময় মুদিকে জায়গাটার নাম জিজ্ঞাসা করলাম। মুদি বলল, ছোট রামপুর বাবুজি। আমি চমকে উঠলাম। কি বললে? ছোট রামপুর? জি, কেন বাবুজি? না কিছু না। মনটা খারাপ হয়ে গেল। এই ছোট রামপুরেই ছিল রাঙা কাকিমার বাপের বাড়ি। এখানেই কাকিমার মৃত্যু হয়। পুরনো স্মৃতি ভিড় করে এলো মনে। শৈশবে দেখা রাঙা কাকিমার সেই হাসি মাখা মুখ, কোদাল হাতে রাঙা কাকার বাগানে জমি কোপাচ্ছেন, কাকিমার মৃত্যুতে রাঙা কাকার সেই কান্না। ছোট রামপুরের প্রান্ত দিয়ে বয়ে গিয়েছে ভীমা নদী। বিশেষ চওড়া নয়, স্রোত কম, কিন্তু নদীর দুপারে অনেক দূর অব্দি বসতি না থাকায় ভীমা একটা অপূর্ব নির্জনতা লাভ করেছে। নদীর ধারে রামপুরের শ্মশান। উঁচু নিচু লাল মাটির প্রান্তের মধ্যে কেবলমাত্র শ্মশান যাত্রীদের জন্য তৈরি একটা চালাঘাটের ঘর দাঁড়িয়ে আছে। আমি যখন পৌঁছালাম তখন দিনের আলো প্রায় নিভে এসেছে বটে, কিন্তু সেদিন সম্ভবত শুক্লাপক্ষের নবমী। কাজেই রাত্রিতে জ্যোৎস্নার শোভা উপভোগ করা যাবে। শ্মশানে কাটানো আমার অভ্যাস আছে, ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। ভীমার তীরে বসে চিড়ে আর গুড় দিয়ে রাত্রিরের খাবার সেরে নিয়ে নদীতে নেমে জল খেলাম। ততক্ষণে দিনের আলো সম্পূর্ণ মুছে গিয়ে রুক্ষ ভূমিত্রীর উপর ফুটে উঠেছে শুক্লপক্ষের জ্যোৎস্না। নদীর ধারে সাদা বালি চিকচিক করছে চাঁদের আলোয়। অমন দৃশ্য তোমরা দেখনি হে। শহর বাজার অঞ্চলে তোমরা পূর্ণিমা অমাবস্যা টের পাও না। শহরে জীবন নেই। শরীর খুব ক্লান্ত ছিল। ভাবলাম আর জেগে না থেকে ঘুমিয়ে পড়া যাক। সামনে চালাঘরটা যখন আছে তখন আর খোলা জায়গায় ঘুমাবো কেন, এই ভেবে শ্মশান যাত্রীদের ঘরটার দিকে এগোলাম। বাইরে জ্যোৎস্না থাকলেও ঘরের মধ্যে তা পৌঁছাচ্ছে না। অন্ধকারে তাকিয়ে যতদূর মনে হলো ঘরটা একেবারে ফাঁকা। কেবল একদিকে কতগুলো খড়ের আটি বেঁধে পড়ে আছে। ভালোই হলো, আমি খড়ের আটিগুলো বিছিয়ে একটু গদি মতো করে চেপে বসলাম। বিড়ি ধরাতে গিয়ে দেশলাইয়ের আলোয় প্রথম চোখে পড়লে একজন লোককে। এতক্ষণ বুঝতে পারিনি ঘরে আর একজন মানুষ আছে। কখন থেকে বসে আছে লোকটা, খালি গা, হাত ময়লা ধুতি পরনে, লম্বা চুল, মুখে দাড়ি গোপের জঙ্গল। হঠাৎ দেশলাইয়ের আলোতে মুখের সামনে হাত দিয়ে আড়াল করেছে। পোড়া কাঠির টুকরোটা ফেলে দিলাম। বিড়ি ধরে গিয়েছিল। গোটা দুই টান দিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে আর এখানেই বা কি করছো? অন্ধকারে লোকটাকে দেখা যায় না। সে যেখানে বসে আছে আন্দাজে সেদিকে তাকিয়ে প্রশ্ন করলাম। প্রথমে খানিকক্ষণ চুপচাপ,
তারপর কেমন যেন ভাঙা খসখসে গলায় উত্তর দিল, এই শ্মশানেই থাকি। মরা পোড়াতে সাহায্য করা যাদের জীবিকা, এমন এক শ্রেণীর লোক প্রায় শ্মশানে থাকে। আমি আন্দাজ করে নিলাম এ তাদেরই একজন। জিজ্ঞাসা করলাম, থাকো মানে কি? কি করো? মরাঠরা পোড়াও? না, তাহলে? শুধু থাকি আর শ্মশানে ঘুরে বেড়াই। নিজের অভিজ্ঞতা থেকে জানি এ ধরনের লোকেরা কথা কম বলে, তার নিজের সম্বন্ধে কিছু বলতে চায় না। বিড়ি খাবে? না না, আমি একটু গল্প জমাতে চাইছিলাম ওনার সাথে, কারণ চিরদিনই আমার শহরে পালিশ করা মানুষের চাইতে এইসব হাটে মাঠে ঘুরে বেড়ানো চরিত্রদের বেশি ভালো লাগে। তাই এই দেখছি বাক্য বয়ে একেবারে অনিচ্ছুক। লোকটার গলায় বা অমন ভাঙা ভাঙা কেন? ঠান্ডা লেগেছে নাকি? একটু চুপ করে থেকে ভাবলাম কি প্রসঙ্গে কথা চালানো যায়। তারপর মনে হলো ওর জীবনের সঙ্গে মিল আছে এমন কথা জিজ্ঞাসা করাই ভালো। ঘরের কোণে অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, তুমি কতদিন আছো এখানে? অনেক দিন। অদ্ভুত কিছু দেখনি বা এমন কোনো ঘটনা যা তোমার মনে রয়ে গেছে? এইবার লোকটার অনিচ্ছুক কণ্ঠে প্রথম প্রাণের স্পর্শ লাগলো। সে বলল, কেন দেখব না? এমন একটা ঘটনা দেখেছি যা কোনো দিন বলতে পারবো না। কি ঘটনা? কিছুক্ষণ স্তব্ধতা, তারপর অন্ধকারের ভেতর থেকে আবার সে মানুষটির গলা ভেসে এলো। অনেক বছর আগে শ্মশানে একজন লোক তার স্ত্রীকে দাহ করতে নিয়ে এসেছিল। অল্প বয়সের বউ, লাল পাড় শাড়ি পরিয়ে মাথার সিঁদুর দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল। নদীর পাড়ে ওই যেখানে রাঙামাটির ঢিবি মতো উঁচু হয়ে আছে, দেখতে পাচ্ছ? বাইরে তো চাঁদের আলো, ঠিক ওইখানে লোকটা বসে কাঁদছিল একা। বউকে খুব ভালোবাসত কিনা। কদিনের জন্য এসেছিল তারা, কাজ শেষ করে ফিরে যাওয়ার কথা ছিল। বউয়ের আর ফেরা হলো না। আকাশে মেঘ ঘন হয়ে আসছিল, পাছে বৃষ্টি এসে পড়ে। এই ভয়ে ডোমেরা বাঁশ দিয়ে চিতা খুঁচিয়ে দিচ্ছিল তাড়াতাড়ি কাজ ছাড়বার জন্য। এখানেই জন্ম হয়েছিল বউটার, আর এখানে এসেই মরল। আমার আর কোনো সন্দেহ ছিল না, রাঙা কাকিমার শেষ কাজের কথাই বলছে লোকটা। আশ্চর্য যোগাযোগ। আমি জীবনে আজ প্রথমে এখানে এলাম, তাও না জেনে। আর এসেই এই লোকটার সঙ্গে আলাপ। বললাম, খুবই দুঃখের কথা বটে, কিন্তু মানুষ তো মরেই। বিশেষ করে এই ঘটনাটা তোমার মনে আছে কেন? আবার একটু স্তব্ধতা। লোকটার শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি না। মানুষ এমন চুপ করে বসে থাকতে পারে? লোকটা বলল, মনে রাখবার কারণ আছে। বউটার পেটে বাচ্চা ছিল। আমি চমকে উঠলাম। কি বলছো তুমি? এ কথা কেউ জানতো না? না, বউটা ভেবেছিল আর কিছুদিন বাদে স্বামীকে বলবে, কিন্তু সেই সময়টুকু পাইনি বলবার। কিন্তু বাঁশ দিয়ে কোঁচাবার সময় ডোমেরা বুঝতে পেরেছিল। তারা বলেছিল মানুষটাকে, পেটে সন্তান থাকলে তাকে আলাদা করে দাহ করতে হয়, জানো তো, নইলে দুজনের কারোই মুক্তি হয় না। বউটার বড় শখ ছিল একটা সন্তানের। সে শখও মিটল না, মুক্তিও হলো না। মুক্তি না হওয়ার কি যন্ত্রণা তা কেবল বদ্ধ আত্মাই জানে। তাই বুঝি নিজের যন্ত্রণার কথা জানাবার জন্য সে বারবার বিরাজের কাছে গিয়ে। এতক্ষণ মেরুদণ্ড টান টান করে শুনছিলাম। এবারে লাফিয়ে উঠে চিৎকার করে বললাম, সে কি? তুমি বিরাজের নাম কি করে জানলে? কে তুমি? কোনো উত্তর নেই। দেশলাই জানলাম, কেউ কোথাও নেই। দরজার বাইরে নদীর চরে অপার্থিব জ্যোৎস্না ফুটেছে। ঘরে যে ছিল সে দরজা দিয়ে বেরুলে আমি নিশ্চয়ই দেখতে পেতাম।
দৌড়ে বাইরে বেরিয়ে এসে চারিদিকে তাকালাম। শূন্য লাল মাটির প্রান্তর চাঁদের আলোয় স্বপ্নের দেশ বলে মনে হচ্ছে। জনপ্রাণী কেউ কোথায় নেই, কোথায় গেল সে? ঠিক এই সময় এক ঝলক বাতাসে ভেসে এলো সোদা গুমো ভ্যাপসা গন্ধ। অচেনা বক্তার পরিচয় প্রকট করিয়ে দিয়ে গেল। ভেবে দেখলাম সব ঘটনায় এক সূত্রে গাথা বটে। রাঙা কাকিমার যন্ত্রণা কাতর আত্মা বারবার ফিরে আসা, লাল ট্যাঙ্কের উপর ছোট ছোট হাতের ছাপ, কাকিমার হাতে ডল পুতুলের মতো সদ্যজাত শিশু দেখতে পাওয়া। বিরাজ ভালো মিডিয়াম ছিল, দেখতে পেত, কিন্তু কোনো কারণে কথা শুনতে পেত না। শুনতে পেলে অনেক আগে গোলযোগ মিটে যেত, রাত্রি ক্রমে গভীর হতে লাগলো। একা বসে রইলাম ভীমা নদীর পাড়ে। পরদিন সেখান থেকে রওনা হয়ে সোজা গয়া এসে এবং তার অজাত সন্তানটির মুক্তি কামনায় পিণ্ডদান করি। পুরোহিত মশাই যখন কাজের জিনিসপত্র গোছাচ্ছেন, হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা পুরোহিত মশাই, এই সঙ্গে কি আরো একজনের নামে পিণ্ড দেওয়া যাবে? একসঙ্গে করে দিতে পারবেন? পুরোহিত মশাই বললেন, কেন হবে না, নিশ্চয়ই হবে। কিছু মূল্য ধরে দেবেন। তা এখনকার নাম কি হবে আর গোত্র কি? পুরোহিতকে রাঙা কাকার নামটা বললাম। শেষ হলো তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প রাঙা কাকিমা। বিভিন্ন চরিত্রে তারানাথ তান্ত্রিক শুভঙ্কর আচার্য, কিশোরী পিকু সাহা, বিভূতি সাম্য বিশ্বাস, বিরাজ তিয়াশা কুণ্ডু, রাঙা কাকিমা ঝিনুক চ্যাটার্জি, ছোট কাকিমা শর্মিষ্ঠা, মেজ কাকিমা প্রিয়াঙ্কা প্রামাণিক, মা সুদীপ্তা চৌধুরী, বাবা সুরঞ্জন ঘটক, রাঙা কাকা এবং শ্মশানের লোক সাগর নীল, ছোট কাকা রাজ চট্টোপাধ্যায়, ওঝা এবং লোক অমিত, পুরোহিত মশাই সাম্য বিশ্বাস, মুদিওয়ালা পিকু সাহা। গল্পের আবহ, পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিচালনায় আমি সাম্য। আপাতত আজকের মতো আমাদের নোটে গাছটা এখানেই মুড়ল। আমরা আবার আসব অন্য কোনো গল্পে, অন্য কোনো রূপে। ধন্যবাদ। শুভরাত্রি।